আচ্ছা, প্রথমে হচ্ছে পিভিপি, যেটা আমি গত ক্লাসেই আপনাদেরকে শিখিয়েছিলাম, সেটা দিয়ে স্টার্ট করব। আজকের মূল ক্লাসটা হচ্ছে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড নির্ণয় করা শেখানো। তো আগে হচ্ছে পিভিপিটা আমি একটু টেস্ট করব আপনাদের, তারপরে হচ্ছে মূল ইসে চলে যাব। আচ্ছা, তাহলে দেখেন, এখানে প্রথমে কাছ থেকে দিন considering new details of the investment proposal are as follows. ইনিশিয়ালি হচ্ছে 1 লক্ষ টাকা, এক্সপেক্টেড লাইফ হচ্ছে 5 বছর, স্মল টাকা ক্যাপিটাল, আর ইনফ্লোস গুলো দেওয়া আছে 40,000, 40,000, 25,000। সবাই তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম কাজ দুইটা ওয়ার্কিং করা। একটা হচ্ছে করা। তো 1 লক্ষ এক্সপেক্টেড লাইফ ছিল 5 বছর, তাই এবার দ্বিতীয়, আচ্ছা তাহলে হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশন এবং এনসিও এই দুইটাই বের করলাম। এনসিও বের করতে হবে হচ্ছে টোটাল কস্টের সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করতে হবে। তো আমাদের ভাই টোটাল আপনার কস্ট ছিল কথা 1 লক্ষ টাকা। এবং আমার কথা কি সবাই শুনতে জি পাচ্ছেন? ভাইয়া, শুনতে পারতেছি। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো যে ভাইয়া বললেন, ওই ভাইয়ের মনে হয় নেটওয়ার্ক একটু প্রবলেম। আচ্ছা, তাহলে এনসিও বের করার সূত্রটা হচ্ছে টোটাল কস্টের সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করতে হবে। তো আমাদের টোটাল কস্ট ছিল 1 লক্ষ টাকা এবং ওয়ার্কিং ক্যাপিটাল ছিল হচ্ছে 20,000 টাকা। তো আমরা আমাদের এই দুইটাকে যোগ করলে এনসিওটা পেয়ে গেলাম। এবার হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের কি করতে হবে, পে ব্যাক পিরিয়ড বের করতে হবে, যেটা হচ্ছে গত ক্লাসেও দেখানো হয়েছিল। তো এটা দেখানোর মূল কারণ হচ্ছে এটার সঙ্গে কিন্তু রিলেটেড অঙ্কে ট্যাক্স রেট দেওয়া আছে। তাহলে আমাদের এই ক্যাশ ইনফ্লোস গুলোকে কি ধরবো, সিএফ বিটি ধরবো না সিএফ এটি ধরবো? কেউ একজন রেসপন্স করেন তো। সিএফবিটি ভাই, সিএফবিটি। যেহেতু ট্যাক্স রেটটা দেওয়া আছে, সেক্ষেত্রে এটাকে ধরতে হবে সিএফ বিটি। আর সিএফ বিটি থেকে সিএফ এটি তে কনভার্ট হতে হলে আমাদেরকে হচ্ছে একটা টেবিলের মাধ্যমে কনভার্ট হতে হয়। একটা 7 কলামের টেবিলের মাধ্যমে হচ্ছে সিএফ বিটি থেকে সিএফ এটি তে আমাদের যেতে হয়। আর যেহেতু পে ব্যাক পিরিয়ড একটা অ্যাডিশনাল কলাম নিতে হবে, যেটা হচ্ছে কিউমুলেটিভ সিএফএটি। তো আমরা আমাদের টেবিলটা নিয়ে নিলাম। এই যে 8 কলাম বিশিষ্ট একটা
সূত্রটা ছিল হচ্ছে, আচ্ছা তাহলে আমরা কি করলাম, ডিপ্রিসিয়েশনটাকে বাদ হবে, তো বাদ দিলে হচ্ছে আমরা আর্নিং বিফোর ট্যাক্স পেয়ে যাব 40,000 থেকে 18,000 বাদ দিলে 22,000, 45,000 থেকে 18,000 বাদ দিলে 27,000, এভাবে বাকিগুলো ক্যালকুলেশন করা হলো। এরপরে আমাদের অঙ্কে দেওয়া ছিল হচ্ছে ট্যাক্স রেট 45%। এবার হচ্ছে আমাদের ট্যাক্স রেট অনুযায়ী ট্যাক্সের অ্যামাউন্টটা বের করতে হবে। ট্যাক্সের অ্যামাউন্টটা কিভাবে বের করতে হবে, আর্নিং বিফোর ট্যাক্সের উপরে টাকার উপরে 45% কাটলে হবে হচ্ছে 9,900 উপরে পার্সেন্ট কাটা, এরপর ট্যাক্স থেকে 150 বলা হলো। এরপরে হচ্ছে আমাদের আলটিমেটলি যেটা বের করতে হবে সিএফপিটি থেকে সিএফএটি। সেই সিএফএটি বের করার সূত্রটা শেষটা হচ্ছে কি করতে হবে, এই যে আমাদের ইএটির সঙ্গে ডেপ্রিসিয়েশনটাকে যোগ করতে হবে। ইএটি আছে 12,100 আর ডেপ্রিসিয়েশন হচ্ছে 18,000 টাকা, এই দুইটাকে যোগ করলে 30,100। দ্বিতীয়টা হচ্ছে 18,000-এর সঙ্গে 14,850 যোগ করতে হবে, যোগ করলে 32,850, এভাবে করে বাকিটা ক্যালকুলেশন করতে হবে। এবং সর্বশেষ যে পঞ্চম বছরে অ্যাডিশনাল 30,000 টাকা অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে আমাদের স্যালভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল। এই যে স্ক্রল ভ্যালু বা স্যালভেজ ভ্যালু 10,000 টাকা ছিল, ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 20,000 টাকা, এই দুইটাকে একেবারে শেষের বছরের সঙ্গে যোগ করতে হয়। যোগ করে হচ্ছে সিএফ এটি বের করতে হয়। তো আমরা কি সবাই সিএফ বিটি থেকে কিভাবে সিএফ এটি আসলো এটা কি সবাই বুঝতে পেরেছি? সেম জি ভাইয়া। একই জিনিসই কি দিন যা করানো হয়েছিল জি আজকেও ভাইয়া। সেটাই হচ্ছে। এবার এডিশনাল যে একটা কলাম নেওয়া হয়েছিল সিসিএফএটি, কিউমুলেটিভ সিএফএটি, সেটা হচ্ছে আমাদের পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য। তো আমরা কি করলাম, এবার সিসিএফ এটিটা ক্যালকুলেশন করব। প্রথম বছরে ছিল 30,100, দ্বিতীয় বছর ছিল 32,850। 30,100-এর সঙ্গে 32,850 যোগ করলে 62,950 হয়। এর পরের বছরের সিএফএটি ছিল 27,350, তো 62,000-এর সঙ্গে 62,950-এর সঙ্গে 27,350 যোগ করলে 90,300 হয়। তারপরে 90,000-এর সঙ্গে যোগ করলে 1,20,400 হয়, এভাবে করে বের করা হলো। এবার হচ্ছে আমাদের পেব্যাক পিরিয়ড নির্ণয় সূত্র চলে যেতে হবে। তো সূত্রে ছিল হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। আমরা হচ্ছে প্রথমে এটা নির্ণয় করব। আমাদের ইনিশিয়াল ক্যাশ আউটলে ছিল হচ্ছে 1,20,000 টাকা। তো আমাদের 1,20,000 টাকা উঠে এসেছে কততম বছরে, দেখা যাচ্ছে চতুর্থতম বছরে 1,20,400। 1,20,000 টাকার বেশি উঠে গেছে, তার মানে আমাদের 4 বছরের আগেই টাকাটা উঠেছে। তাই আমরা কি করলাম, যে বছর 1,20,400 হয়েছে তার পূর্বের বছরের ইয়ারটাকে হচ্ছে এ ধরলাম, আর যেই বছরের ইয়ারটাকে এ ধরা হলো ওই বছরের সিসিএফএ টিকে সি ধরা হবে, যে 90,300। তাহলে আমরা এর মান পেলাম, সির মান পেলাম। এরপরে হচ্ছে আমাদের ডির মানটা দরকার। ডির মানটা হচ্ছে যেই বছরে এ, এটা হচ্ছে যেই বছরটাকে ধরা হবে তার পরবর্তী বছরের সিএফএ টিকে হচ্ছে ডি ধরা হবে। তো পরবর্তী বছরের সিএফএ টা হচ্ছে 30,100। আমরা হচ্ছে তাহলে এবার মানটা বসিয়ে দিলাম, 3 প্লাস 1,20,000 থেকে সি এর মান ছিল হচ্ছে 90,300। 90,300 কে বাদ দিলাম এবং ডি এর মান 30,100 দিয়ে ভাগ করলাম।
ভাগ করলে 3.99 ইয়ার্স আসলো। এটা হচ্ছে আমাদের পে ব্যাক পিরিয়ড। আমরা কি পে ব্যাক পিরিয়ড নির্ণয়টা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি এইটা ভাইয়া বুঝতে পারলে বুঝতে কিন্তু পারছি। কাউন্টিং পে হ্যাঁ, ব্যাক বুঝতে পিরিয়ডটাও পারছি। বুঝছেন অনেকটা সহজ হবে। সবাই কি বুঝতে পেরেছেন? জি। জি ভাইয়া। এবার আমি যে প্রথম দিন আপনাদের ইন্ট্রোডাকশনের ক্লাসটা নিয়েছিলাম, সেদিন বলেছিলাম যে পে ব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্টিং পে ব্যাক পিরিয়ড একইভাবেই নির্ণয় করতে হবে। শুধুমাত্র পে ব্যাক পিরিয়ডে হচ্ছে টাইম ভ্যালু অফ মানিকে কাউন্ট করা হয় না, ডিসকাউন্টিং পে ব্যাক পিরিয়ডে হচ্ছে টাইম ভ্যালু অফ মানিকে কাউন্ট করা হয়ে থাকে। এবার হচ্ছে আমরা একটা নতুন অঙ্কে চলে যাব। দেখেন, সেম একই অঙ্ক, একটু আগে আমরা যে অঙ্কটা করেছি, A to Z সকল কিছুই সেম। দেখেন এখানে যে 1 লক্ষ টাকা ছিল, 5 বছর, 10,000, 20,000 এবং ক্যাশ ইনফ্লোস গুলো যা ছিল সবটাই আমি সেম রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। শুধুমাত্র একটা ইনফরমেশন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে দ্য প্রজেক্ট হ্যাজ কস্ট অফ ক্যাপিটাল 3%। এইটা হচ্ছে একটু আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটায় ছিল না। এখন হচ্ছে এই অঙ্কটায় অ্যাডিশনাল একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে প্রজেক্ট হ্যাজ কস্ট অফ ক্যাপিটাল 3%। এখানে বলা হচ্ছে যে কস্ট অফ ক্যাপিটালের জন্য তার 3%, প্রতি বছর 3% হারে তার টাইম ভ্যালু অফ মানিটা হচ্ছে আপনার, মানিটার ভ্যালুসটা হারাবে হচ্ছে 3% করে। তো অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের বের করতে বলছে ডিসকাউন্টিং পে ব্যাক পিরিয়ড। একটু আগে পে ব্যাক পিরিয়ড বের করেছিলাম, এবার হচ্ছে ডিসকাউন্টিং পে ব্যাক পিরিয়ড বের করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল একেবারে যে সেম অঙ্কটা আমরা একটু আগে করলাম, ঠিক একইভাবে প্রথমে দুইটা ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিংটা দেখেন একেবারেই সেম, আমি কোনো ইনফরমেশন চেঞ্জ করি নাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমটা ডেপ্রিসিয়েশন হচ্ছে 18,000 টাকা এবং দ্বিতীয় এনসিও হচ্ছে 1,20,000 টাকা। এই ওয়ার্কিং পর্যন্ত কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? সেম একই জিনিস। না ভাইয়া। ভাইয়া একটা এবার কথা ছিল। আমাদের যে ডিসকাউন্টিং পে ব্যাক পিরিয়ডে যে একটা অ্যাডিশনাল কাজ করতে হয় সেটা হচ্ছে এবার করতে হবে। দেখেন এখানে সিএফ সিএফ বিটি থেকে সিএফ এটি পর্যন্ত তো আমরা সবাই ক্যালকুলেশনটা বুঝেছি। একটু আগে যেই ক্যালকুলেশন করা হয়েছে সেম একই ক্যালকুলেশন। এখন কি আমার সিএফ বিটি থেকে সিএফ এটি পর্যন্ত আর বোঝাতে হবে? একটু রেসপন্স করবেন। একই না ক্যালকুলেশন ভাইয়া, কিন্তু না সিএফ। বোঝাতে হবে না আর। না ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, পিভি ফ্যাক্টরটা নির্ণয় করতে হবে। এই যে একটু আগে আমাদের যে অ্যাডিশনাল ইনফরমেশনটা দেওয়া ছিল যে কস্ট অফ ক্যাপিটাল 3%, এটার কারণে আমাদের একটা এক্সট্রা কলাম নিতে হচ্ছে, সেটা হচ্ছে পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টর হচ্ছে 3%। তো এটা কোন সূত্র অনুযায়ী করতে হবে? এই যে 1/1 + r⁴ এখানে আর এর মান হচ্ছে 3%, আর এন এর মান হচ্ছে প্রতি বছর অনুযায়ী চেঞ্জ হবে। প্রথম বছরে এন এর মান হবে 1, দ্বিতীয় বছরে 2, তৃতীয় বছরে 3, এভাবে করে চেঞ্জ হতে থাকবে। তো এইভাবে ক্যালকুলেশন করলে প্রথম বছরে হচ্ছে ভাইয়া, আমাদের, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ ক্লাসটা রেকর্ড হচ্ছে। তো প্রথম বছরের আমাদের পিভি ফ্যাক্টরের মানটা এসেছে 0.9709, দ্বিতীয় বছরে 9426। এখানে এইভাবে ক্যালকুলেশন করে আমরা হচ্ছে পঞ্চম বছর পর্যন্ত হচ্ছে আমরা ক্যালকুলেশন করলাম। আমরা কি পিভি ফ্যাক্টরের ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পেরেছি? 1/1 + r⁴ এখানে আর এর মান হচ্ছে 3% আর এন এর মান হচ্ছে প্রতি বছর অনুযায়ী চেঞ্জ হবে। প্রথম বছরে এন এর মান 1, দ্বিতীয় বছরে এন এর মান 2, তৃতীয় বছরে অন এর মান 3, এভাবে করে চেঞ্জ হতে থাকবে। আমরা কি পিভি ফ্যাক্টরের ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স হ্যাঁ ভাইয়া, করবেন। পারছি। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। এরপর হচ্ছে সিএফ এটি। পিভি অফ সিএফ এটি নির্ণয় করার সূত্রটা হচ্ছে এই যে আমরা 7 নম্বরে যে সিএফ সিএফ বিটি থেকে সিএফ এটি তে করলাম, এই সিএফ এর সঙ্গে যে এইমাত্র ক্যালকুলেশন করলাম পিভি ফ্যাক্টরের 3%, এই দুটাকে গুণ করতে হবে। গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে পিভি অফ সিএফ এটি। এই যে এখানে দেখেন আমাদের দেখা যাচ্ছে যে আমরা পেয়েছি 30,100 টাকা, কিন্তু যখন আমরা 3% কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশন করলাম অ্যাকচুয়ালি এই 30,100 টাকার টাকার মানের ভ্যালু হচ্ছে 29,224 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় বছর আমাদের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ছিল হচ্ছে 32,850, কিন্তু টাকার মান তো প্রতি বছরই 3% হারে কমছে। ওই কারণে আমাদের অ্যাকচুয়ালি যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 30,964। ঠিক একইভাবে
তৃতীয় বছরে 27,350 আমরা পেয়েছি দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেই অ্যামাউন্টটা, আমাদের টাকার যে ভ্যালু, সেটা হচ্ছে 25,028 টাকা। এইভাবে বাকিগুলো ক্যালকুলেশন করা হলো। আমরা কি পিভি অফ সিএফএটি এর ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ ভাইয়া, সিএফএটির পারছি। সঙ্গে রেট দিয়ে আমরা পিভি অফ সিএফএটি বের করলাম। এবার আমরা আবার একটু পিছনে চলে যাব, এই চারটার দিকে। এখানে ছিল হচ্ছে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে গেলে আমাদের সিসিএফএটি একটা কলাম অ্যাড করতে হবে। আর যদি ডিপিবিপি নির্ণয় করতে চাই, ডিসকাউন্টিং পেব্যাক নির্ণয় করতে চাই, তাহলেও আমাদের একটা অ্যাডিশনাল কলাম অ্যাড করতে হবে। সেটা হচ্ছে পিভি অফ সিসিএফএটি। মানে পিভি অফ সিএফএটি তো আমরা বের করেছি, এই যে 9 নম্বর কলামে পিভি অফ সিএফএটি বের করেছি। আর একটা অ্যাডিশনাল কলাম অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য পিভি অফ কিউমুলেটিভ সিএফএটি। তাহলে প্রথম বছর আমাদের পিভি অফ সিএফএটি ছিল 29,224। দ্বিতীয় বছর ছিল হচ্ছে 30,964। এই দুটাকে যোগ করলে হলো হচ্ছে 60,189। তৃতীয় বছর আমরা পেয়েছিলাম ডিসকাউন্টিং করার পরে 25,028, এটাকে যোগ করলে 85,216। চতুর্থ বছর পেয়েছিলাম 26,744, এটাকে যোগ করলে 1,11,960। এবং পঞ্চম বছর আমাদের এসেছিল 40,726, এটাকে যোগ করলে 1,56,686। এবার দেখেন, আমরা আমাদের আলটিমেটলি সূত্রে চলে যাব। সূত্রটা একেবারে হুবহু সেম। পেব্যাক পিরিয়ডের সূত্র যেটা ছিল, ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডের সূত্রটা সেম, কিন্তু শুধুমাত্র চেঞ্জ হচ্ছে পেব্যাক পিরিয়ডে আমরা করেছিলাম সিএফ এটির পাশে একটা নিউ কলাম নিয়েছিলাম কিউমুলেটিভ সিএফএটি। আর ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে আমরা হচ্ছে পিভি ফ্যাক্টর নির্ণয় করলাম। পিভি ফ্যাক্টরের সাহায্যে পিভি অফ সিএফএটি বের করলাম। দেন হচ্ছে আমরা এবার ক্যালকুলেশনে যাব। তো এখানে আমাদের প্রথমে হচ্ছে এর মানটা নির্ণয় করতে হবে। তো এখানেও পুরো প্রসেসটাই সেম। আমাদের ইনিশিয়াল ক্যাশ, নেট ক্যাশ আউটলে ছিল 1,20,000 টাকা। আমাদের দেখতে হবে আমাদের 1,20,000 টাকা কোন বছরে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি চতুর্থ বছর পর্যন্ত আমাদের এসেছিল 1,11,960, আর পঞ্চম বছরে 1,56,686 হয়ে গেছে। তার মানে 1,20,000 টাকা ক্রস করে গেছে। তার মানে এর পূর্বের বছরের মধ্যে পূর্বের বছর এবং তার কিছু সময় মধ্যেই হচ্ছে আমাদের 1,20,000 টাকা উঠে গেছে। 1,56,686 এর পূর্বের বছরের ইয়ারকে ধরতে হবে হচ্ছে এ। তো আমরা এর মান পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের সির মানটা দরকার হবে। এর মানটা পেয়ে গেলাম। এবার সির মানটা হচ্ছে কি, যে যে ইয়ারকে এ ধরা হবে, ওই ইয়ারের পিভি অফ সিসিএফএটি কে ধরা হবে হচ্ছে সি। সেম একই স্টাইলে যেভাবে আমরা পেব্যাক পিরিয়ডে নির্ণয় করেছিলাম। দেন যেই বছরকে আমাদের এ ধরা হবে, এর পরবর্তী বছরের পিভি অফ সিএফএটি কে ধরা হবে হচ্ছে ডি, যে 44,726। এবার হচ্ছে আমাদের ভ্যালুস অনুযায়ী মানগুলো বসিয়ে দিলে আমরা ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডটা পেয়ে গেলাম। আমরা কি ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড নির্ণয়টা কি সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবে। জি জি ভাইয়া, ভাইয়া। পারছি। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস কিন্তু এখানে মনে রাখার জন্য, দেখেন যে পেব্যাক পিরিয়ড এসেছিল 3.99 ইয়ার্স, আর ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড এসেছে 4.18 ইয়ার। সব সময় মনে রাখবেন, নর্মাল পেব্যাক পিরিয়ডের থেকে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডের মান অবশ্যই অবশ্যই বড় হবে। কেন বড় হবে? কারণ এই যে প্রতি বছরই কিন্তু আমাদের টাকা তার মূল্যমান হারাচ্ছে। এখানে বলে দিয়েছে যে 3% হারে প্রতি বছর টাকা তার মূল্যমান হারাচ্ছে। যদি টাকা তার মূল্যমান হারায় এবং সেটাকে আমরা ক্যালকুলেশন করে কাজ করি, তাহলে কি হবে? আমাদের টাকাটা, মূল টাকাটা উঠে আসতে আরো বেশি সময় লাগবে। দ্যাটস ওয়াই নর্মাল পেব্যাক পিরিয়ডে যেই সময়টা লাগবে, ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডে তার থেকে বেশি সময় লাগবে। যদি কখনো অঙ্কে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলে এবং ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডও নির্ণয় করতে বলে, কিন্তু তখন যদি দেখেন আপনাদের পেব্যাক পিরিয়ডের থেকে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডের মানটা ছোট আসে, তাহলে বুঝতে হবে আপনার অঙ্কটা ভুল গেছে। কারণ অবশ্যই অবশ্যই পেব্যাক পিরিয়ডের থেকে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডের মান সব সময় বড় হবে। আমি কি বিষয়টা সবাইকে বোঝাতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, এরপরে লাস্ট আরেকটা অঙ্ক দেখাবো, সেম ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডেরই, কিন্তু এখানে
ক্যালকুলেশনটা একটু ঝামেলার আছে, ওই কারণে এটা দেখাবো। এখানে দেখেন সকল কিছুই সেম। আপনারা কোশ্চেনটার দিকে খেয়াল করে দেখবেন। ইনিশিয়াল ক্যাশ আউটলে 1 লক্ষ টাকা, ইয়ার হচ্ছে 5 বছর, স্ক্রল ভ্যালু 10,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল 20,000 টাকা। ক্যাশ ইনফ্লোস গুলো সেম, শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করা হয়েছে। সেটা হচ্ছে আগে যেখানে কস্ট অফ কস্ট অফ ক্যাপিটাল। ক্যাপিটাল ছিল 3%, এখন সেইখানে কস্ট অফ ক্যাপিটাল করে দেওয়া হয়েছে 15%, মানে আরো বেশি হারে টাকা তার মূল্যমান হারাচ্ছে। এটা অনুযায়ী হচ্ছে ঠিক একইভাবে আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী প্রথমে দুইটা ওয়ার্কিং করতে হবে, দুইটা ওয়ার্কিং সেম। এরপরে হচ্ছে আমাদের এই চার্টটা করতে হবে। তো এই চার্টটারও সকল ক্যালকুলেশনই সেম, একটু দেখেন তো সবাই খেয়াল করে যে বিটি থেকে সিএফ এটি পর্যন্ত গেলাম, এরপরে পিভি ফ্যাক্টর নির্ণয় করলাম, পিভিএফ সিএফ এটি নির্ণয় করলাম, সবটাই সেম কাজ করলাম। এইটাই যেই কাজ করেছে এটাই ছিল হচ্ছে 3%, আর এইটাই হচ্ছে 15%। তাহলে কি আমার এই ক্যালকুলেশনটা কি আর কাউকে বোঝাতে হবে? না ভাইয়া। আমি শুধুমাত্র এখানে যেই জিনিসটার জন্য আপনাদের এটা দেখাচ্ছি সেটা হচ্ছে এর পরের এই ক্যালকুলেশনটা দেখানোর জন্য। দেখেন, এবার আমাদের 1,20,000 টাকা হচ্ছে আমাদের ইনিশিয়াল ক্যাশ আউটলে ছিল, কিন্তু যখন আমরা 15% আকারে পিভি ফ্যাক্টর বের করছি, তখন আমাদের কিউমুলেটিভ সিসিএফ এটির দিকে একটু নজর দিব। সেটা হচ্ছে প্রথম বছর এসেছিল 26,175 টাকা, দ্বিতীয় বছর 24,838 টাকা, এই দুইটাকে যোগ করলে হলো কত? 51,013 টাকা। এর পরের বছরে এসেছিল 17,983 টাকা, এটাকে যোগ করলে 68,995। এর পরের বছর 17,000 সামথিং, আসলে হচ্ছে 86,000 সামথিং। সর্বশেষ বছরে 85,780 যোগ করলে 1,11,986 আসছে। কিন্তু আমাদের কি নিট ক্যাশ আউটলে আউটলে আমাদের যে টাকাটা খরচ হয়েছে 1,20,000, এই টাকাটা কি আমরা তুলতে পেরেছি এখনো? একটু রেসপন্স করবেন। দেখেন এখানে আমাদের, না। আমরা কিন্তু এখনো টাকাটা তুলতে পারি না, কিন্তু এখন আমাদের এই ভ্যালুজ এর উপরেই কিন্তু আমাদের আবার ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডটা নির্ণয় করতে বলেছে। তো আমাদের ওইভাবেই করতে হবে। যেহেতু আমাদের টাকাটা ওঠে নাই, কিন্তু আমাদের তো আর 5 বছরের পরে আর কোনো বছর নাই, এই কারণে আমাদের 5 বছরকে, পঞ্চম বছরকেই এর মানটা ধরতে হবে। এবং যেটাকে আমরা এ ধরবো সেটার পিভি অফ সি সিএফ এটিকেই হচ্ছে আমরা সি ধরি। এই এ এবং সি পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে ডি তে যেয়ে দেখেন। ডি আমরা কি করেছিলাম এর আগে যখন ক্যালকুলেশন করেছিলাম, যেই বছরটাকে সি ধরেছিলাম তার পূর্বের বছরের পিভি অফ সিএফ এটিকে ধরেছিলাম ডি। কিন্তু এই অঙ্কে তার পূর্বে তো মনে করেন যেই বছরকে আমরা সি ধরেছি, এর পরবর্তী বছরের তো হচ্ছে আর কোনো বছর নেই, কারণ আমাদের তো 5 বছরই ছিল। আমরা তো 6 নাম্বার বছর খুঁজে পাচ্ছি না, বা আমাদের অঙ্কে নেই, সেই কারণে আমাদের এটাকেই হচ্ছে ডি ডি ধরতে হবে, ডির ভ্যালু হিসেবে এটাকেই কাউন্ট করতে হবে। বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? যখন যদি কখনো এরকম সিচুয়েশন হয় যে আপনার নিট ক্যাশ আউটলে উঠে আসতেছে না, সেই ক্ষেত্রে শেষের বছরকে আপনি এ ধরবেন, এই বছরের সি সি পিভি অফ সি সিএফ এটিকেই ধরবেন হচ্ছে সি, এবং ওই বছরের সি পিভি অফ সিএফ এটিকেই ডি ধরতে হবে, কারণ এর পরবর্তী তো আর আমার কোনো ইনফরমেশন নাই, ওইটা ধরেই ক্যালকুলেশন করতে হবে। তার মানে আমাদের এখানে 5 বছরের বেশি সময় লাগবে হচ্ছে আমাদের টাকাটা উঠে আসতে। আমি কি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে নির্ণয় করতে হবে? জি হ্যাঁ ভাইয়া। 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 সবাই কি বুঝতে পেরেছেন? কারণ ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডে এইখানে একটু ক্রিটিক্যাল হতে পারে, এই ঝামেলাটাই পড়তে পারেন আপনারা। কারণ এই পর্যন্ত তো হচ্ছে সবটাই সেম, কারণ এটা পেব্যাক পিরিয়ড যেভাবে নির্ণয় করছেন এটাও সেভাবে নির্ণয় করছেন, কারণ প্রত্যেকটাই হচ্ছে আমার টাকাটা উঠে আসতেছে। কিন্তু যখন এরকম সিচুয়েশন হবে যে আমার টাকাটা উঠে আসতেছে না, তখন আমাকে ওই বছরকেই এ ধরতে হবে, এই বছরের পিভি অফ সিএফএটি কে সি ধরতে হবে, এবং তার ওই সেম বছরের পিভি অফ সিএফএটি কেই হচ্ছে আমাকে ডি ধরতে হবে, যেহেতু এর পরবর্তী আর কোনো বছর নেই। তাহলে আপনাদের কি কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে এখন আমি আপনাদেরকে একটা এইচডব্লিউ দিব। কারো কি কোনো ভাইয়া কোশ্চেন আছে থাকলে করতে পারেন ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড নিয়ে। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। ভাইয়া আমরা ক্যালকুলেশনে যে করলাম শেষের একদম বছরে সেলভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করলাম,
তার মানে এই জি, সেলস ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল দুইটাই যদি প্রশ্নে থাকে তাহলে কি যোগ করব নাকি যে কোনো একটা থাকলেও যোগ করতে হবে? স্যালভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল দুইটা যদি থাকে দুইটাই যোগ করবেন। দুইটা নাই মনে করেন শুধুমাত্র স্যালভেজ ভ্যালু আছে ওয়ার্কিং ক্যাপিটাল নাই, তাহলে শুধুমাত্র স্যালভেজ ভ্যালু যোগ করবেন। আবার মনে করেন স্যালভেজ ভ্যালু নেই শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল আছে, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করবেন। মানে এই দুইটার যে কোনো ইনফরমেশন থাকলেই যোগ করতে হবে, আর দুইটা যদি থাকে দুইটাকেই যোগ করতে হবে। ও, বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের, আমি আপনাদের একটা এইচডব্লিউ দিয়েছি, এটা সবাই একটু দেখেন। যেহেতু গত দিনের এইচডব্লিউ কেউ আমাকে সাবমিট করেন নাই, তাই হচ্ছে একটার মধ্যেই আপনাদের সবগুলো রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছি, গত দিনের 4টা এবং আজকের একটা এক্সট্রা, ডিপিবিপি ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড। এই প্রত্যেকটাই করে আমাকে সাবমিট করতে হবে আপনাদের। যেহেতু শনিবার দিন ক্লাস আছে, আপনারা তো অল্প সময় দিলে করতে পারছেন না, আপনারা শুক্রবার দিন সকাল 10টার মধ্যে আমাকে দিবেন। আমি একটু আগে চাই কেন, কারণ সবারটা তো আমার দেখতে হবে, যদি না দেখি তাহলে তো আপনারা করলেন, আমি ফিডব্যাক দিতে না পারলে তো কোনো কাজ হলো না, বুঝছেন? আপনারা সবাই একটু এখন এই কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা দেখে আমাকে কোশ্চেন করেন যদি কোথাও বুঝতে প্রবলেম হয়। 1 মিনিট সময় দিচ্ছি দেখার জন্য। ভাইয়া আমার কথা হচ্ছে যে এখানে কি দুইটা টেবিল করা লাগবে নাকি একটা টেবিলে এই অঙ্কগুলো করলেই হবে? আপনি একটা টেবিলেও করতে পারেন, সমস্যা নেই। একটা টেবিলে আপনি কি করবেন দেখেন, এখানে তো আপনার পেব্যাক পিরিয়ডও নির্ণয় করতে বলেছি। আপনি কি করবেন, এই সিএফ এটি তো আছে, এটার পরে আরেকটা অ্যাডিশনাল কলাম নিয়ে নিবেন, সি অফ সিএফ এটি, মানে কিউমুলেটিভ সিএফ এটির জন্য আরেকটা এক্সট্রা কলাম নিয়ে নেবেন। তাহলে আপনাদের এক টেবিলের মাধ্যমেই এইখানে পুরো ক্যালকুলেশন গুলো করতে পারবেন। ওকে বুঝতে ভাইয়া। পেরেছেন? জি ভাইয়া। ওকে, আরো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এখনই করেন এই প্রশ্নের বিষয়ে। আব্দুল্লাহ আল নোমান ভাই, আপনার কি কোনো কোশ্চেন আছে? পুরো ক্লাসটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। অঙ্ক করার পরে কোয়েশ্চেন তৈরি হবে আর কি। আচ্ছা আচ্ছা, অঙ্ক করবেন, আর অঙ্ক করে অবশ্যই অবশ্যই হচ্ছে সাবমিট করবেন। সুমাইয়া আক্তার আপু, আপনি কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, অবশ্যই কিন্তু হচ্ছে এইচডব্লিউ সাবমিট করবেন, আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ওইখানে সাবমিট করবেন। আকাশ সর্দার ভাইয়া, এনা বিশ্বাস আপু, আপনারা কি বুঝতে পেরেছেন? ভাইয়া যে গ্রুপটা আছে ওই গ্রুপে দিলে কি কোনো সমস্যা? আপনাদের জন্য স্পেশাল ওই গ্রুপটা খুলেছে, কারণ হচ্ছে ওইটাতেই হচ্ছে আপনাদের এক্সাম নেওয়া হবে, ডেইলি এক্সাম নেওয়া হবে, ওই কারণে ওইটাই এইচডব্লিউ টা সাবমিট করলে বেটার হয়, বুঝছেন? ও, তা না হলে ঠিক দেখেন যে আছে এখানে ভাইয়া। আপনার ইনফরমেশন গুলো মিস করে ফেলবেন। ফারিহা আপু, ফারজানা আহমেদ আপু, আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া, পারছি। আচ্ছা, খাদিজা আপু, আপনার আর কোনো কোশ্চেন আছে? না ভাই, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, মেজবা ভাইয়া, বাপ্পি ভাইয়া, আপনারা কি বুঝতে পেরেছেন? মেজবা, সাদিক ভাইয়া, বাপ্পি ভাইয়া, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট হচ্ছে নাজনীন নাহার, তাসলিমা আপু। আপু, আপনার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, তাহলে যেহেতু কারো ভাইয়া কোনো আমার কোশ্চেন একটা নাই, কোশ্চেন আছে। হ্যাঁ আপু বলেন। বলতেছি ভাই, আমাদের যে নিউ গ্রুপটা খুলছে ওর নামটা কি আমি একটু জানতে পারি? নামটা হচ্ছে মেসেঞ্জারের ওইখানেই আছে, আমি দরকার হলে ওইটা আমি আমি আবার মনে আপনাকে, হয় না অ্যাড আছি। আপনার তো স্পেশাল গ্রুপে অ্যাড আছেন না, স্পেশাল গ্রুপের ওইখানেই দিয়েছে, ওইখান থেকে অ্যাড হয়ে নিতে হবে। আর তারপরে যদি আপনি খুঁজে না পান, সেই ক্ষেত্রে হচ্ছে মিলন ভাইকে একটু নক দিবেন, মিলন ভাই আপনাকে গ্রুপে অ্যাড করিয়ে দিবেন। ওকে। ওকে। হ্যাঁ। ওকে, তাহলে যেহেতু আপনাদের কোনো কোশ্চেন নেই, আমি ধরে ভাইয়া, নিলাম আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন, থ্যাংক ইউ আপনাদেরকে।